কেমিক্যাল ব্যবহার করে এই আগুনটি তারা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। আমি ভিতরে প্রায় 3 থেকে 4টি ফ্লোর দেখলাম, একবারে এই মাথা থেকে ওই মাথা পুরোটাই জ্বলে একবারে কয়লা হয়ে গেছে, একবারে কয়লা, একটা সিঙ্গেল আপনি কোনো কাগজ পাবেন না, সব পুড়ে ছারখার হয়ে গেছে। শুধুমাত্র 7 জন মানুষের বডি সেখানে পড়ে আছে, তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনোভাবেই সাধারণ কিংবা স্বাভাবিক ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আওয়ামী আমলের মতো সুশীলগিরি বক্তব্য দিচ্ছেন আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি মনে করি এই উপদেষ্টা পরিষ্কারভাবে ব্যর্থ হয়েছেন। আজকে এই বাংলাদেশ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা, আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা কারা লাগিয়েছে, কেন লাগিয়েছে, এটি জানার জন্য কিংবা বোঝার জন্য আসলে পিএইচডি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একবারে এটি পরিষ্কার, এটি ভারতীয় পরিকল্পনায় রয়ের একবারেই প্রেসক্রাইবড আপনার মিশন আওয়ামী লীগের দোসরদের দিয়ে তারা বাস্তবায়ন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী দোসরদের দিয়ে ভারতীয় কেন এই কাজটি করতে গেলেন? কারণ আজকে আপনি দেখেন সচিবালয়ে যে জায়গাটিতে আগুনটি লেগেছে, অর্থাৎ 7 নম্বর ভবন, এই ভবনে যে কয়েকটি মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তাদের দুইজনের, এবং টার্গেট করে তাদের 2টি মন্ত্রণালয়কে কেন্দ্র করে, মানে তাদের 2 জনের অফিস যেখানে, ঠিক সেই জায়গাটাতেই আগুনটা লাগানো হয়েছে। কেন লাগানো হলো? কারণ আমি যতটুকু জানলাম ইতিমধ্যে আসিফ মাহমুদের নেতৃত্বে আওয়ামী দোসর যারা আমলা রয়েছেন, এরকম প্রায় কয়েক হাজার টপ টু বটম আমলাদের তালিকা করা হয়েছে, যারা হাসিনার আমলের সবচেয়ে মোস্ট করাপ্টেড, দুর্নীতিবাজ এবং এই দেশকে ধ্বংস করার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান, তাদের এরকম একটা তালিকা করা হয়েছে এবং তাদের এই সকল আলামত সম্ভবত স্থানীয় সরকার মন্ত্রণালয়েই ছিল, এবং এই জন্যই মূলত মূল আগুনটি সেখানে লাগানো হয়েছে। এখন মজার বিষয় হচ্ছে, তারা কিন্তু একটা জায়গায় আগুনটা লাগাই নাই, 2টি জায়গায় বাইরে থেকে দেখা যাচ্ছে আগুনটি লাগিয়েছে। কিন্তু আমরা ভিতরে গিয়ে যতটুকু খোঁজ পেলাম যে খুব সম্ভবত গান পাউডার কিংবা এরকম কেমিক্যাল ব্যবহার করে এই আগুনটি তারা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। আমি ভিতরে প্রায় 3 থেকে 4টি ফ্লোর দেখলাম, একবারে এই মাথা থেকে ওই মাথা পুরোটাই জ্বলে একবারে কয়লা হয়ে গেছে, একবারে কয়লা, একটা সিঙ্গেল আপনি কোনো কাগজ পাবেন না, সব পুড়ে ছারখার হয়ে গেছে। এখন আমরা এই যে বলে আসছি, আওয়ামী লীগ আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই বাংলাদেশকে বড় ধরনের একটি বেকায়দায় ফেলার জন্য, একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য তারা একটি বড় ধরনের মিশন নিয়ে সামনে আগাচ্ছে, একবারই বড় ধরনের মিশন। আর এই মিশন বাস্তবায়নের জন্যই তারা মূলত সারা বাংলাদেশে এই যে গুপ্ত হত্যা, প্রায় 6-7 জন সমন্বয়ককে বিভিন্ন জায়গায় হত্যা করেছে। গত পরশুদিন দেখলাম মেঘনা নদীতে একটি বড় জাহাজে 7 জনকে হত্যা করা হয়েছে। এটি অনেকেই সাধারণ ঘটনা বলছেন, কিন্তু আমি বলছি নো, এটি কোনোভাবেই কোনো সাধারণ ঘটনা নয়। কারণ সেখানে দেখেন, যদি জলদস্যু কিংবা পরিকল্পিত এরকম আপনার কি বলে ওই ডাকাতরা এই ধরনের একটা হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তারা কিন্তু সেখানে লুটপাট করার কথা। কিন্তু সেই জাহাজের একটা সিঙ্গেল জায়গাতে কিংবা একটা সিঙ্গেল আপনার উপাদানে তারা হাত দেয় নাই, পুরো জাহাজ অক্ষত, কিচ্ছু নড়ে নাই, শুধুমাত্র 7 জন মানুষের বডি সেখানে পড়ে আছে, তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনোভাবেই সাধারণ কিংবা স্বাভাবিক ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, একটা পরিকল্পিত একটা বার্তা দিতে চাই দেশ ও জাতিকে, যে আমরা আছি, আমরা জেগে আছি, আমরা কিন্তু এখনো মরে যাই নাই কিংবা হারিয়ে যাই নাই, সুতরাং আমরা এখনো অনেক কিছু ঘটাতে পারি, করতে পারি, আমরা প্রস্তুত, এরকম একটা মেসেজ দিয়ে তারা কিন্তু সামনে আগাচ্ছে এবং সামনে তারা কিন্তু ওই যে বড় মিশন জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করতে বা এই সরকারকে ব্যর্থ করতে তারা কিন্তু সেই মিশন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখন বলতে পারেন, এখানে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করতে বা আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ উৎখাত করে তাদের কি লাভ? এরপরে তো হয়তো বিএনপি আসবে বা অন্য কোনো রাজনৈতিক দল আসবে, এতে তাদের কি লাভ? দেখেন, এই জায়গাটাতে টুইস্ট লুকিয়ে আছে। এরপরে যে বা যারা ক্ষমতায় আসবে বা যে রাজনৈতিক দল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করবে বা ক্ষমতায় আসবে, তারা মনে করছে এই আওয়ামী লীগকে আমরা উৎখাত করেছি, কিন্তু আওয়ামী লীগের আমলা কামলা থেকে শুরু করে 95% চেয়ারে তাদের দোসররা বসা, এবং এরা বিগত 15 বছর তাদের এই রাজত্ব টিকিয়ে রেখেছে, হাসিনাকেও টিকিয়ে রেখেছে। এবং তারা যে লুটপাটি করেছে, এই যে লুটপাটের মহা উৎসব তারা বিগত 15 বছর ধরে রেখেছিল, তারা মনে করছে এই বর্তমান সরকার আসার কারণে এবং ছাত্র প্রতিনিধিরা এই চেয়ারে বসার কারণে তারা তাদের সেই লুটপাট তন্ত্র চলমান রাখতে পারছে না। নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা গিয়ে হানা দিচ্ছে, আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বলেন কিংবা সাধারণ ছাত্র যারা, তারাও বিভিন্ন জায়গায় গিয়ে জেরা করছে, হানা দিচ্ছে, জবাব দিয়ে নিচ্ছে তাদের। এরকম নানাবিধ একটা কারণে তারা কিন্তু অলরেডি, মানে আমাদের কথা বলছি, ভীত সমস্ত, এবং তারা এই কারণে অনেকটাই ক্ষুব্ধ এই সরকারের প্রতি এবং এই সরকারের যারা চতুর্দিকে আছেন, বিশেষ করে ছাত্র প্রতিনিধি কিংবা এই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম, নাগরিক প্ল্যাটফর্ম, সাধারণ শিক্ষার্থী, তাদের উপরে অনেকটাই ক্ষুব্ধ, বিরক্ত। এই জন্য তারা মনে করছে, অর্থাৎ এই আওয়ামী আমলারা মনে করছে যে একটা রাজনৈতিক সরকার আসলে তারা তো আমাদের নিয়ে কাজ করবে, আমাদের বাদ দিয়ে তো তারা দেশ চালাতে পারবে না, সুতরাং তাদের সাথে আমাদের এই যে ডিলিং এর জায়গাটা, এই ডিলিং এর জায়গাটা খুব সহজ হয়ে যাবে। হয়তোবা ইতিমধ্যে ওই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বা আসবে, তাদের সাথে একটা ডিল হয়ে গেছে, এটা তো উড়িয়ে দেওয়া যায় না। সেই জায়গা থেকে তারাও মনে করছে যে রাজনৈতিক সরকার দরকার, রাজনৈতিক সরকার আসলেই কেবল আমরাও লুটপাট করতে পারবো, তারাও ক্ষমতায় থাকবে, আমাদের তো আপত্তি নেই। আমরাও তো চাই না যে আমরা ওই মন্ত্রী ও মিনিস্টার বা আমলারা চাই তোমরা শুধু আমাদেরকে লুটপাট করার সুযোগ করে দাও, আমরা এই চেয়ারে বসে লুটপাট করবো আর আমরা তোমাদেরকে প্রোটেকশন দেবো, নিরাপত্তা দেবো, তোমরা দেশ চালাবো, তোমরাও লুটপাট করবো, আমরাও করবো। আওয়ামী আমলে যেভাবে ওই ভাই ভাই আসো খাই এরকম নীতিতে আমরাও লুটপাট করে দল ম্যাটার না, তাদেরকে তাদের স্বার্থ এবং তাদের খাই খাই বিষয়টা তখন বলি যাচ্ছে যে কোনো সরকার সাথে এখানে আওয়ামী লীগ আছে নাকি এবিসি পার্টি আছে, নো ম্যাটার, তাদের ম্যাটার একটাই, তারা যাতে এদেরকে মানে ওই সুযোগ দেয়, এদেরকে বাধা না দেয়, এদের এই যে লুটপাট তন্ত্রে বাগড়া না দেয়, এটাই আমরা চাই। গতদিন আপনারা দেখেছেন সচিবালয়ে আমরা বিশাল বিক্ষোভ করেছি, আমরা এখানে বিক্ষোভ করবে তোমাদের দাবি দেওয়া থাকলে সরকারকে জানাও, তোমরা সেখানে রাজনৈতিক দলের মতো বিক্ষোভ করছো, দ্যাট মিন্স এরা প্রত্যেকে আওয়ামী দোসর, এতদিন এরা লুটপাট তন্ত্রের সাথে জড়িত ছিল, লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আজকে যখন তাদের এই লুটপাট তন্ত্রে বাধা আসছে, আজকে যখন তাদের এই লুটপাট তন্ত্রে আঘাত আসছে, তারা আর মেনে নিতে পারছে না, সহ্য করতে পারছে না। আমি বলছি এই যে আজকে আগুন, এই আগুন পরিষ্কার ভাবে ভারতীয় রয়ের পরিকল্পনায় এই আওয়ামী দোসররা দিয়েছে, এবং এই
আগুনের মাধ্যমে তারা বাংলাদেশকে একটা মেসেজ দিতে চায়। তারা চায় না হাসিনার বিচার হোক, তারা চায় না আওয়ামী লীগ দোষরদের বিচার হোক, এবং এই বিচার কার্য যাতে বাধাগ্রস্ত হয় সে কারণেই মূলত এই অগ্নিকাণ্ড। আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো, কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখা। বিশেষ করে অর্থ পাচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো। সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে। অনেকে মনে করতেছেন যে সচিবালয়ে আগুন লাগায় সব নথি নষ্ট করে দেওয়া যাবে, তা সম্ভবত ঠিক না, সম্ভাবনা কম। আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলবো কি কি নথি ক্ষতিগ্রস্ত হয়েছে, কি কি নথি পুনরুদ্ধার করা যাবে, কি কি নথি একেবারেই পুনরুদ্ধার করা যাবে না, কত সম্পদের ক্ষতি হয়েছে, এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই। হাসিনার দোসরদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে রাখলে এরকম আগুন লাগবেই। 2 দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই। যাই হোক, আসেন আজকাল আলাপে আসি। এই নিউজটা দেখছেন আপনারা সকলে যে বঞ্চিত 764 কর্মকর্তাকে ভূতাপেক্ষা পদোন্নতি দিচ্ছে সরকার। 119 জনকে সচিব, 41 জনকে গ্রেড 1 মানে সচিবের সমান বেতন গ্রেড, 528 জনকে অতিরিক্ত সচিব, 72 জনকে যুগ্ম সচিব এবং 4 জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে। এবং এই ভূতাপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক এবং পেনশন বাবদ এককালীন 42 কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। প্রত্যেক বছর 13 কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল। এই সময় তো 42 কোটি লাগবে, এরপরে প্রত্যেক বছর 13 কোটি টাকা এগুলোকে পাওয়ার জন্য লাগবে। এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না। মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে, শোনেও কথা, এই যে বিডিআর কমিশন নিয়ে রিকমেন্ডেশন চাইছিল, দিছিলাম, শুনছে, কিন্তু এটা যে করলেন প্রশাসন নিয়ে আলাপ করেছিলেন কারোর সাথে, কারণ মতামত নিছিলেন? নেন নাই, আমি শিওর। মতামত নেওয়াটা এই কারণে জরুরি না যে আমাদের বা কাউরে গুরুত্ব দিতে হবে, জি না, কারণটা হচ্ছে আপনারা তো সামলাইতে পারেন না, পারতেছেন না। এই দেখেন আজ এই আন্দোলন করে তো কাল আরেকজন আন্দোলন করে, পাল্লায় যেমন ব্যাং মাপা যায় না, ঠিক তেমনি আপনি আমলাগেরে সামলাইতে পারতেছেন না। কারণ কেমনে সামলাইতে হবে এটাই জানেন না আপনারা। আমি বঞ্চিত, এটা তো কোনো কোয়ালিফিকেশন হতে পারে না। কোন আক্কেলে আপনারা এইসব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন? কোন আক্কেলে এই দুঃসময়ে আপনি 42 কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্য? এই আমলাতন্ত্রে কোনো নৈতিক অধিকার আছে বিপ্লবত্তর সরকারের কাছে কিছু চাওয়ার? বিন্দুমাত্র অধিকার নাই। এই কথা বলতে পারেন না কেন আপনারা? এই ব্যুরোক্রেসি হাসিনার টিকা রাখছে না, হাসিনার নির্বাচন এরা করছে না, 2014 নির্বাচন, 2018 নির্বাচন, এমনকি 2024 নির্বাচনে যারা ডিসি ছিল, যারা ইউএনও ছিল, যারা এসপি ছিল, তারা আছে না? পুরা ব্যুরোক্রেসির পাশে লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা হইতো? কিছু হইতো না। আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে নামে আসছিল না আমলারা, করেছিল না জনতার মঞ্চ। কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ, কিন্তু নাম ছিল তো আওয়ামী লীগের লোকেরা। এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে, এর নাম ছিল বঞ্চিত। গল্প নিয়ে আসিছেন এখন, তাই না? সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে। ভালো আবদার তো। এই হাসিনার আমলে গুম হয়েছে কতজন, জেলে পড়ছে কতজন, আয়না ঘরে ছিল কতজন, পঙ্গু হয়েছে কতজন, বাড়ি ঘর গেছে কতজনের, সম্পদ গেছে কতজনের, জীবন গেছে কতজনের, দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো। কারে কম্পেনসেট করছেন? এদের কম্পেনসেশন কে করবে? কোন আক্কেলে কম্পেনসেশন চাইতেছেন আপনারা? আর কোন আক্কেলে প্রফেসর ইউনূসের সরকার দিতেছে এই টাকা? শহীদ পরিবারকে প্রতিশ্রুত 30 লাখ টাকা দিতে পারে নাই, আহতদের সুচিকিৎসা করতে পারে নাই, পুনর্বাসন তো দূরের কথা। আর এই আমলাদের টাকা দিতেছেন 42 কোটি টাকা। টাকা কি খোলাম কুচি? এই আমলারা আবার নিতেছে হ্যাংলার মতো। লজ্জাও লাগে না আপনাকে? সিনেছেন সারা জীবন ঘুষের টাকা গোনা, আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের। কোন সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে। সামরিক বাহিনীর নির্যাতিত, বঞ্চিত, চাকরিচ্যুত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল, ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে। এরাই গুম হয়েছে, এরাই চাকরিচ্যুত হয়েছে, এরাই দেশ ছাড়া হয়েছে। একজন আমলা গুম হয়েছে, একজন আমলা জেলে গেছে, একজন আমলা চাকরি গেছে। এরা দেশে বিদেশে থেকে বিরোচিত ভূমিকা রাখছে। শুধু তারাই না, তাদের পরিবার নিয়ে ডিএসএ মিছিল করেছে, সাবেক আর্মি চিফ সহ সিনিয়র অফিসাররা প্রকাশ্যে মিটিং করেছে, বিবৃতি দিয়েছে, সমাবেশ করছে। দেখেন ইকবাল করিম ভুইয়া কি কইতেছেন 4 আগস্টের কথা। এটা দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক, বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন, তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, করুণ ও মর্মান্তিক এই হত্যাকাণ্ড সমূহের ঘটনাগুলো ঘটত না। সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না। আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের দেশটাকে, এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না। তাই আজ এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলছি, ইনশাল্লাহ তা আমরা করতে দেব না। সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রচেষ্টায় সচেষ্ট থাকবে। এই জনপ্রিয় সাবেক সেনাপ্রধানকে আমাদের সবার কৃতজ্ঞতা জানানো উচিত। উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য পরদিন সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা, সৈনিকেরা ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অস্বীকার করে। পরদিন যদি গুলি চলতো, জেনারেল ইকবাল করিম ভুইয়া কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতেন। এই পরিকল্পনা ওনাদের ছিল। আমি 4 তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনূসকে যে স্যার কালকে আর্মি গুলি চালাইতে পারবে না, জেনারেল ভুইয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দিবেন। এটা প্রফেসর ইউনূস জানতেন। অথচ এই বীরকে আমরা সামান্যতম সম্মান জানাইলাম না। সামরিক বাহিনীর অফিসার যারা বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের কাউকে অ্যাকনলেজ করলাম না, কাউরে না। প্রফেসর ইউনূসের টাইম হয় সোহেল তাজরের ডাইকা কথা বলার, টাইম হয় না জেনারেল ইকবাল করিম ভুইয়াকে ডাইকা ওনারা ধন্যবাদ দেওয়ার, টাইম হয় না। টাইম হয় না বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা অফিসারদের প্রতিবাদ করার জন্য চাকরি গেছিল তাদেরকে ডাইকা এনে কথা বলার। ইকবাল করিম ভুইয়ার সার্ভিস, ওনার ইমেজকে, ওনার সামর্থ্যকে দেশের কাজে লাগানোর কথা মনে হয় না। ইকবাল করিম ভুইয়া আপনার পাশে দাঁড়াইলে ওয়াকার সাহেবের ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি শিডিউল ছাড়া মিটিং করতে পারতো না। মুজিব বলছিল না যে তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। আপনার আশেপাশে তো সব ভুট্টো সাহেবদের বসায় রাখছেন প্রফেসর ইউনূস। কার কেমন দক্ষতা দেখতেছেন তো।
আপনি দেখতেছেন তো, জাতীয় দেখতেছে, কাদেরকে নিয়ে এসে বসাইছেন? না আছে রাজনৈতিক ক্ষমতা, না আছে পাবলিককে মোবিলাইজ করার ক্ষমতা, না আছে লিডারশিপ স্কিল, না বলতে পারে কথা, না আছে জনপ্রিয়তা, না আছে মেধা, না আছে রাষ্ট্র চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা। তাও এগুলোর আশেপাশে রাখিছেন কেন? এই আমলাগুলোর একদিন দাবরানি দিলে দ্বিতীয় দিন দাবি দেওয়া নিয়ে আসতো না, কিন্তু দাবরানি দেওয়ার সেই মানুষটা নাই আপনার পাশে। কি কইয়া দাবরানি দিতে হবে সেটাও জানেন না। ওদের এই আর্গুমেন্ট দেওয়ার কেউ নাই যে বলবে তোমাদের বিন্দুমাত্র নৈতিক অধিকার নাই, বঞ্চিত বলে দাবি করে নিজের বৈষয়িক লোককে চরিতার্থ করার। কিছুই করো নাই তোমরা, করছো তোমরা এই রেজিমকে হটাইতে কিছুই করো নাই, এটা খড়ের টুকরা ভেঙে 2 ভাগ করো নাই। তাও তোমাদের জন্য জনগণের 42 কোটি টাকা খরচা হবে। এটা কে বলবে? যাদের ডাইকায় না আপনি প্রশাসন সাজাইছেন তারাই তো বলবে, নাকি নাকি আমরা কয়া দিব? আর রাষ্ট্রীয় সম্পদের 42 কোটি টাকা তো আপনার বাপের জমিদারি টাকা না রে ভাই, যেভাবে বিলাইবেন। মুক্তিযুদ্ধের পরে ঠিক একই জিনিস হয়েছিল, কে কিভাবে কোনটা দখল করবে তার প্রতিযোগিতা। ফলাফল তো আমরা দেখেছি, তাই না? এরকম একটা ল্যাংরা খোড়া রাষ্ট্র পাইছি, এইরকম একটা বিপ্লব হলে এত মানুষ রক্ত দিল, এত ছাত্র রক্ত দিল। আপনি নিজেই বলছেন ছাত্ররা আপনাদের ক্ষমতায় বসেছে, কি করতেছেন তাইলে? হাসিনা শাসনের বেনিফিশিয়ারিরা কে কিভাবে কোথায় জায়গা করে নেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখতেছি, সব দেখতেছি। হাসিনা সরকারের বেনিফিশিয়ারিদের সাবধান করে দিয়ে বলতে চাই, করে কমে খাইতেছেন এমনি খান। রাষ্ট্রের রিসোর্স, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশেপাশে যাইবেন না, কোনো আলগা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের তো ভদ্রভাবে বললে বুঝেন না, শুনেন না। লোক তো 2 চোখ ভরা চকচকা লোক, মাইর বুঝেন, মাইর মাইর মাইর, ভার্চুয়াল মাইর না, একদম লাঠি দিয়া মাইর, বেদম পেটানো হবে, একদম ধরে রাস্তায় ফেলে পেটানো হবে। ওইটা করতে পারবো আমি, ওইটা করা হবে, কেউ বাঁচাইতে পারবে না। আগে থাকতে সাবধান হয়ে যান। আমি আর ইলিয়াস বলছিলাম শহীদ পরিবারদের প্রতিশ্রুত 30 লক্ষ টাকা দিয়ে দিবেন, 2 মাস সময় দিছিলাম। আজকে আবার মনে করাই দিলাম প্রফেসর ইউনূসের সরকারে। এই প্রসঙ্গে আজকে আমার ফাইনাল আলাপ। জুলাই আগস্ট বিপ্লবের আহত আর শহীদ পরিবারের দায়িত্ব আর পুনর্বাসন নিয়ে আপনাদের দীর্ঘসূত্রিতার পরিকল্পনাহীনতা ক্ষমাহীন পর্যায়ে পৌঁছেছে। আপনাদের না আছে পরিকল্পনা, না আছে উদ্যোগ, না আছে সেন্সিটিভিটি। আমি সুইডেনেও জুলাই ফাউন্ডেশনের জন্য অনুদান দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইন করে আসছি। আপনারা যদি কাজটা শুরু করার আগে আলাপটা করতেন, তাহলে আরো ইনোভেটিভ আইডিয়া, সৃজনশীল আইডিয়া দিতে পারতাম। ওটা তো করবেন না। আমাকে তো মানুষ বলে মনে করেন না, বিপ্লবের স্টেক হোল্ডার বাদ দেন, মানুষ বলেই মনে করেন না আপনারা। আমাদের সমাজের একটা শক্তি আছে, সেই শক্তিকে কাজে লাগাইতে হইতো, সেটা করলেন না, শুনলেনও না কিভাবে এটা করা যায়। এখন পারতেছেন না, না পারতেছেন চিকিৎসা দিতে আহতদের, না পারতেছেন শহীদদের পরিবারদের পুনর্বাসন করতে। আমি নিজে ব্যক্তিগতভাবে 2টা পরিবারের দায়িত্ব নিছি, আনাসের পরিবার আর রাখির দায়িত্ব নিছি বাবা হিসাবে। আনাসের বাবা একটা সম্মানজনক চাকরি করতেছে, রাখি এখন চাকরি করতে পারবে না, কারণ ওর বাচ্চাটা ছোট। তাই আমি ওর পুরা পরিবারের দায়িত্ব নিছি। রাখি আগের বাসায় আছে, বাসা ছাড়তে হয় নাই, টাকার অভাবে ওর গয়না বন্ধক দিয়ে টাকা ধার করছিল 3.5 লাখ টাকা, সেটা ছাড়াই আনছে ও টাকাটা শোধ দিয়া। ওর পরিবারের সকল খরচ আর সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমার। খোদা তাআলা আমার সামর্থ্য দিছে, চাইলে আমি আরো শহীদ পরিবারের দায়িত্ব নিতে পারবো, আমি নিবও সেটা। রাখির জীবন যেন নিশ্চিন্ত আর নির্বিঘ্নে কাটে, তার জন্য সবকিছু করবো, যা যা করার দরকার করবো। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় নড়ে বসেছে বাংলাদেশ। বলা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি নাশকতার মতন ঘটনা ঘটে থাকে, তাহলে বাকি জায়গাগুলো কতটুকু নিরাপদ? ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির বাসভবন থেকে অনেক কিছুকেই আপনার এই মুহূর্তে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। আর এর মাঝখানে বরাবরের মতন দেশের এই দুর্যোগ এবং ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে, ইভেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে। যদিও মাঠে অলরেডি সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে, কিন্তু কোথাও না কোথাও অতীতের বিভিন্ন সময়ে যখন সেনাবাহিনী মাঠে নামতো তখন মানুষের মধ্যে একটা উৎসাহ, প্লাস যারা অপরাধী তাদের মধ্যে ভয় উৎকণ্ঠা কাজ করতো। কিন্তু 24-এর এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে আছে ঠিকই, কিন্তু ওই ভয়টা বা যে চার্মিং যে সিনারি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে সেনাবাহিনী বলছে ভিন্ন কথা, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইয়ে হামলা এবং নাশকতা সহ সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তর থেকে বিশেষ বার্তায় কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। তার বক্তব্য হচ্ছে এইসব স্থানের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ ভূমিকা রাখবে এখন আমাদের সেনাবাহিনী। গতকালকের ঘটনার পর ঢাকা সেনানিবাসের বনানী অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনার বিষয়ে তিনি বলছেন, এই ঘটনাটিকে তদন্ত করা হবে, সেখানে আগুন লাগার প্রকৃত ঘটনা জানা যাবে। এর লক্ষ্যে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। তো তিনি বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় চাপ নেওয়ার জন্যই সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে সেনাবাহিনী আইন শৃঙ্খলায় কাজ করে যাচ্ছে। আর আইন শৃঙ্খলার ক্ষেত্রে অনেক ঘটনা ঘটেছে, তবে অবনতি হয়নি। পুলিশ সহ অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। যারা দুর্বৃত্ত আছে, যারা নাশকতাকারী আছে, যারা সন্ত্রাসী আছে, তাদেরকে কঠোর বার্তা দিয়েছে সেনাবাহিনী। বলছে যে দেশমাতৃকার নিরাপত্তার কাজে সেনাবাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যে কোনো পরিস্থিতিকে মোকাবেলার জন্য সেনাবাহিনী ক্যাপাবল। এছাড়া বলছেন দেশের বিভিন্ন প্রান্তে যদি নাশকতার যে সংখ্যা আছে সেখান থেকে তিনি বলছেন যে কক্সবাজারে সেনাবাহিনী সতর্ক অবস্থানে আছে। আপনারা জানেন যে কক্সবাজারে আমাদের যেই বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্তবর্তী এরিয়াগুলোতে আরাকান আর্মি তারা দখল নেওয়ার পরে নানান ধরনের বক্তব্য আছে। আমাদের সেনাবাহিনী বলছে যে আপনার সার্বভৌমত্বের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকির মুখে বাংলাদেশ নেই। এছাড়াও রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কাজ করছে। বান্দরবানের ত্রিপুরাতে যেই অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটেছে সেটাও জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে।
তো সেনাবাহিনী কতদিন মাঠে দায়িত্ব পালন করবে এটা স্পষ্ট না, এটা আসলে সরকারের সিদ্ধান্তের বিষয়। দেশে বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ এবং স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সামনেও যাবে। সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনা আছে একটা বিশেষ, কি সেই দিক নির্দেশনা? সেই দিক নির্দেশনা অনুসরণ করে ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তো সেনাবাহিনীর বক্তব্য, যারা নাশকতাকারী আছে, সন্ত্রাসী আছে, তাদের জন্য খুবই কঠোর এবং হুঁশিয়ারি বার্তা, যেহেতু দেশে একটা ঘটনা ঘটেছে, আরও বেশ কিছু ঘটনা ঘটতে পারে।